বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়কদের গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পদবঞ্চিত বেসরকারি শিক্ষার্থীদের বিক্ষোভ। জাতীয় সংসদ ভবনের এলজি হলে বিএনপির বর্ধিত সভাকাল, আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন তারেক রহমান। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল, গণবিরোধী বলছে ক্যাব, বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ প্রেস সচিবের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কুয়েট, হল ছেড়েছে শিক্ষার্থীরা, নিরাপত্তা জোরদার, হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করেন নতুন এ ছাত্র সংগঠন। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। এদিকে জুলাই আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন ঘোষণার অনুষ্ঠানে কমিটিতে বৈষম্যের অভিযোগে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, নতুন দল ঘোষণা নিয়ে সবশেষ অবস্থান আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে আজকে বিকেল ৩টায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের পক্ষ থেকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন ঘোষণার কথা ছিল, এবং আমরা তখন থেকেই দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই এক ধরনের প্রতিবাদ জানাতে থাকে, তারা বিক্ষোভ করতে থাকে, এবং এই কারণে কিন্তু এই নতুন ছাত্র সংগঠনটি ঘোষণার আমরা দেখেছি যে অনেক দেরি হয়েছে, এবং তারা বারবার ঘোষণা করার চেষ্টা করেছেন, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু বারবার সেটি বাধা দিয়েছেন। তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটি বক্তব্য সেটি হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের অনেকে শহীদ হয়েছেন, কিন্তু এই যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনটি ঘোষণা করা হচ্ছে সেখানে আসলে তারা যেটি বলতে যাচ্ছেন যে কোনো যারা তাদের কোনো কাউকে আসলে রাখা হয়নি, মূল যারা বলছেন যে ঢাকা মহানগর এবং তারা যেটি বলছেন যে ঢাকা মহানগর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের অংশগ্রহণ ছাড়াই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই কমিটি ঘোষণা করা হয়েছে তাদের দাবি, এবং সেই জন্য কিন্তু তারা সেটি বারবার এবং তারা কিন্তু বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তারপর আমরা দেখেছি যে 5টার পরে তারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়, এবং সেখানে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব এখানকার পরিস্থিতি শান্ত, কিন্তু আমরা দেখেছি এই দল ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল, এবং কিন্তু এই মুহূর্তে মধুর এবং এর আশপাশ এলাকায় কিন্তু মোটামুটি খালি আপনি কিছু দেখতে পেয়েছেন এবং এখানকার পরিস্থিতি শান্ত। জেবা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী নাবিল জাহাঙ্গীরের কাছ থেকে। কাল ঢাকায় বিএনপির বর্ধিত সভাকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে। সারা দেশ থেকে আসা 4,000 প্রতিনিধি এতে অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারাও থাকবেন সভায়। জেলা, থানা বা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বর্ধিত সভায়। বিএনপি নেতারা আশা করছেন সবার অংশগ্রহণে যে মিলন মেলা তৈরি হবে তার মধ্য দিয়ে নতুন একটি স্পিরিট তৈরি হবে। এবারের সভায় মূলত 4টি ইস্যু গুরুত্ব পাবে। 5 আগস্টের পর দেশে চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা। পূর্ণ গণতন্ত্রের ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর কখনো মার্চ এই ধরনের দ্বিধা
এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এরপরে হয়তো সেটা বলা যাবে, আপনার সেদিন না হলেও তার পরের দিন হয়তো এটা বলবেন, হ্যাঁ, পার্টির মহাসচিব বলবেন, যেই প্রায় 1.5% গ্যাসের মূল্য বৃদ্ধির শুনানিতে তুমুল হট্টগোল হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ ক্যাব বলছে, আগের গণবিরোধী সরকারের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। 6টি গ্যাস বিতরণ কোম্পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবের উপর রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করে বিআরসি। কোম্পানিগুলো শিল্পের প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য 30 টাকা থেকে 1 লাফে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যাচ্ছেন সাধারণ মানুষ। আগে সেসব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। গ্যাসের মূল্য বৃদ্ধি করে দেশের শিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে। বাংলাদেশকে বিদেশি পণ্য বাজারে পরিণত করা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আপনারা গণদুষ্কর, শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছে। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা লুটেছে, এই লুটের টাকা উদ্ধার করেন, লুটের টাকা উদ্ধার করে আপনারা সমন্বয় করেন। আর বাড়ানোর কিছু নাই, মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে, আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় সহায়তায় আওয়ামী লীগ সরকারের আমলে ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, মূল্যস্ফীতি 2 মাস ধরে কমেছে, আগামী জুন মাসে 7% নিচে নামবে, ফিরবে জনজীবনে স্বস্তি। বুধবার রাজধানীর আগারগাঁও উন্নয়ন সাংবাদিকদের সংগঠন ডিজিএফবির মিট দ্য প্রেস এসব তথ্য জানান শফিকুল আলম। বলেন, ব্যবসায়ীরা সুবিধা নেওয়ার জন্য সংকটের কথা বলেন, অন্যদিকে বড় কয়েকটি কোম্পানি লাভের মুখ দেখলেও চুপ করে আছে। তিনি বলেন, সামাজিক গুরুত্ব বিবেচনা ছাড়া অর্থনীতির শ্রাদ্ধ করে কোনো প্রকল্প নেওয়া হবে না। এ সময় কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্যক্তিগত প্রয়োজনে কর্ণফুলী টানেল নির্মাণ করে আওয়ামী লীগ সরকার একই সাথে 560টি মডেল মসজিদ নির্মাণে 12 থেকে 13 কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান তিনি। এসব কারণে ঋণ পরিশোধে সরকারকে ট্যাক্স বাড়াতে হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকাল 10টা থেকে আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বিড়ম্বনায় পড়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না এমন ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। নবম দিনে এসে কুয়েট শিক্ষার্থীদের ভিসি বিরোধী আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। ফাঁকা হয়ে গেছে অধিকাংশ আবাসিক হল। হঠাৎ হল ছাড়ার ঘোষণায় বিপদে পড়েছে দূরের শিক্ষার্থীরা। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থীদের 2টি পরীক্ষা রমজানের মধ্যে হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ অনেক শিক্ষার্থী ও অভিভাবক। কুয়েটে এরকম অস্থিতিশীল পরিবেশ দেখা তো দূরের কথা, শুনেও নাই, যার জন্য আমার ছেলেটাকে এখানে আমি ভর্তি করেছিলাম। করে এখন এই পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত এবং নিরাপত্তার জন্য আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। প্রশাসনের কাছে আশা করি নাই যে আমাদের কাছে এরকম একটা হুট করে আলটিমেটাম দিবে, যেখানে আমরা একটা ন্যায্য দাবি আদায় করছিলাম, চাচ্ছিলাম, সেখানে এরকম একটা করে আন্দোলনটাকে দমাতে যাচ্ছে। যেমন আমি চিটাগাঙে থাকি, আমার বাসের টিকিট আপাতত আজকে সকালে তো নাই, সন্ধ্যায় আছে, এখন এগুলো নিয়ে কোথায় যাব সেটা হচ্ছে একটা সমস্যা আর কি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনো সমস্যা হয় তারপর আমরা আবার চিন্তা ভাবনা করে কি করা যায়, সেই বাস্তবতা নিরিখে আমরা সেই কাজটুকু করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সুচিন্তিতভাবেই সেই ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে কোনো রকম আমরা সমস্যায় বা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত পরবর্তীতে পুষিয়ে নেওয়া হবে বলে জানান ভিসি।
পূর্ব ঘোষিত ছুটি হচ্ছে এই শুক্রবার থেকে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত রোজার ছুটি এবং ঈদের ছুটি। যেহেতু এই ছুটিটা এমনিতে আগে থেকেই আছে, যার ফলে খুব বেশি এফেক্ট কিন্তু ফোর্থ ইয়ারের ছাত্রদের একটু এফেক্ট পড়বে, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফোর্থ ইয়ারের 2টা পরীক্ষা বাকি ছিল, ওই 2টা পরীক্ষা এই রমজানের মধ্যেই নিয়ে নিব, আর বাকি সব ছুটি। কিন্তু এই ছাত্রদের এই 2টা পরীক্ষা নিয়ে একটু গ্যাপ তৈরি হবে। তবে আমরা আশা করি ঈদের পরে সব স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ছাত্রদের এই গ্যাপটা যত দ্রুত সম্ভব আমরা পূরণ করে দেওয়া। 18 তারিখে যখন এই ঘটনাটা ঘটে, এটার সাথে জড়িত যারা আছে তাদের সকলকে তারা আইডেন্টিফাই করবে। হল ত্যাগের ঘোষণার পরও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমাদের যেই 19 ব্যাচ থেকে সিদ্ধান্ত আসছে যে না, যাওয়াটা আসলে উচিত না বা যাওয়াটা আসলে যাবে না। আমাদের বলা হয়েছে যে হল ভ্যাকেন্ট আমরা মানি না এবং হল থেকে আমরা আসলে লিভ নিব না। কিছু কিছু স্টুডেন্ট থাকবে এখানে যে তারা আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য, এটাই মনে করি ঠিক। তাহলে আন্দোলন চালানোর জন্য হলে থাকা উচিত না। তো হল ভ্যাকেন্ট দিয়ে দিচ্ছে, এখন সবাই চলে গেলে তো আন্দোলনটা অফ হয়ে যাবে। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষই ভিসি বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। দর্শক, কুয়েত পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি সহকর্মী আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। কুয়েটের ভিসি যে আন্দোলন শুরু হয়েছিল তার 9 দিনের মাথায় এসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ত্যাগ করার যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে চলে গিয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, শহীদ স্মৃতি হল এবং MA রশিদ হলে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি। তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা হল ছাড়বে কিনা। তারা জানিয়েছে তাদের থাকার জায়গা না থাকার কারণে মূলত তারা হলে রয়েছে, আগামীকাল সকালে তারা হল ছেড়ে দেবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে ভিসি প্রফেসর ডক্টর মাসুদের সাথে। তিনি জানিয়েছেন ঈদের পর বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশৃঙ্খলার জন্য, সেই তদন্ত কমিটি যাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করবে তাদেরকে সবাইকেই আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা যেই চিহ্নিত হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। তবে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন এই ভিসির অধীনে তারা কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে না। এখন তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি দেবে কিনা সেই বিষয়টি আজ রাতের মধ্যেই তারা গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করবে বলে আমাদেরকে জানিয়েছে। যেবা কুয়েট থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আতিয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী আতিয়ার পারভেজের কাছ থেকে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দাবি জানিয়ে বলেছেন 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সেগুলো অনুসন্ধান করে দেশের জনগণের সামনে শ্বেতপত্র প্রকাশ করা হোক। দুপুরে জামাত ইসলামের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় তিনি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে এ দাবি জানান। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জামাত ইসলামের পাশে থাকার আহ্বান জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান একই সাথে বলেন, বাংলাদেশের সব মানুষ মিলেমিশে থাকতে চায়, চলতে চায়। এর মাঝে দেশের সব সৌন্দর্য ও শান্তি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, এই দেশে যে জন্ম নিয়েছে সেই দেশের গর্বিত নাগরিক। এই জাতিকে টুকরা টুকরা করে মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছিল পতিত সরকার। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত করতে দ্বিপক্ষীয় নানা পরিকল্পনা এবং দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ ও আমদানি রফতানিকারকদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের কাছে এই কথা বলেন তিনি। পাকিস্তানের হাইকমিশনার বলেন, পাকিস্তানি পণ্য আমদানিতে ট্যাক্স ফ্রি করা না হলেও সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলে ভারী শিল্প স্থাপনের আশ্বাস দেন তিনি। চেম্বার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের খুনিরা কে কোথায় আছে, নাকি পালিয়েছে, কজন পালিয়েছে আর কিভাবে পালিয়েছে, এতদিন বিষয়টি গোপন থাকলো কেন?
এসব প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন আবরারের মা রোকেয়া খাতুন। সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের শাখা বীর মুক্তিযোদ্ধা আসাদ সড়কের ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে গেলে মা রোকেয়া খাতুন ছেলে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে গণমাধ্যমে উঠে আসা তথ্যের ভিত্তিতে এসব কথা বলেন। আগে একটি স্কুলে শিক্ষকতা করলেও ছেলে হারানোর শোকের ভারে এখন আর সেটাও করেন না। বাবা বরকতুল্লাহ ব্র্যাকের নিরীক্ষক হিসেবে ছোট ছেলে ফায়াজের লেখাপড়ার জন্য তিনি পোস্টিং নিয়ে থাকেন ঢাকায়। কুষ্টিয়ার বাসায় শুধু থাকেন আবরার ফাহাদের মা। ছেলের হাতঘড়ি, 2টি মোবাইল ফোন, ল্যাপটপ, নামাজের টুপি, তসবি, ব্রাশ, না খাওয়া চকলেট, জুতা, জামা কাপড়, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলি সযত্নে রেখেছেন আবরারের মা রোকেয়া খাতুন। এছাড়া আলমারিতে সুরক্ষিত আছে ছেলের পাওয়া বিভিন্ন পুরস্কার। সর্বশেষ কিনে দেয়া অক্ষত মোড়কের নতুন জামাটিও রয়েছে মায়ের সংগ্রহশালায়। এই জেমি কতদিন আগে, কত তারিখে কাশিমপুর কারাগার থেকে পালাইছে, এটা কারা কর্তৃপক্ষ, কারার যারা দায়িত্বপ্রাপ্ত জেলার, কেউই এতদিনকে আমাদেরকে বলে নাই, বা কোনো রিপোর্টার, কোনো সাংবাদিককেও তারা জানায় নাই। সবার কাছে আমার একটাই প্রশ্ন, কত তারিখে সে পালাইছে, এবং ওখানে যে দায়িত্ব ছিলেন সে কি দেখে নাই যে কিভাবে কখন জেমি পালাইছে? 5 জন ছিল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, 20 জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার মধ্যে 3 জন ছিল অনুপস্থিত। আমি শুধু জেমি না, এখন বাকি আর 19 জন ওই কারাগারে আছে কিনা আমি জেলার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে চাই। সাজেকের অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে ও ক্ষয়ক্ষতি নিরূপণে জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। দুপুরে সাজেকে রুইলুই এলাকায় আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শনে তদন্ত টিমের নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোবারক হোসেন। এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সহ তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আগুন লাগার কারণ উদ্ঘাটনে বিভিন্ন জনের সাথে কথা বলেন, তবে কারণ সম্পর্কে তদন্ত কমিটি নিশ্চিত করে কিছু জানতে পারে নাই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এর আগে গতকাল বিকেলে তদন্ত কমিটির আহ্বায়ক রাঙ্গামাটির স্থানীয় সরকারের উপপরিচালক মোবারক হোসেনের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার ভয়াবহ আগুনে শতাধিক স্থাপনা পুড়ে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে কর্মশালা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। নারী ও শিশু অধিকার ফোরামের জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবণীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন। দুপুরে আকমল আলী রোডে খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করা হয়। প্লাস্টিক মুক্ত শিক্ষা অঙ্গন গড়তে তারুণ্যের উৎসব হয়েছে কক্সবাজারে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হল রুমে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে সেমিনার হয়েছে গোপালগঞ্জে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। নিত্যপণ্যের বাজার তদারকিতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে মাগুরায়। দুপুরে জেলা খাদ্য অধিদপ্তর ভোক্তা অধিকার ও যৌথ বাহিনী নিয়ে গঠিত জেলা টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের 89তম জন্মবার্ষিকী পালন হয়েছে নড়াইলে। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। 5 শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর কেওয়াটখালীতে আফজাল স্মৃতি পরিষদের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন আফজাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা শাকত হোসেন ফোরাত সহ স্থানীয় নেতারা। এদিকে স্থানীয় প্রেস ক্লাবে এমবিবিএস শিক্ষার্থীদের, ডিএমএফ শিক্ষার্থীদের যৌক্তিক 4 দফা দাবির বিরুদ্ধচারণে লিখিত বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আব্দুল মালেক। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বিভাগীয় 9ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে রংপুরের স্টেডিয়ামে। সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
সিরাজগঞ্জে 200 দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানবিক সংগঠন সুখ পাখি। দুপুরে হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান ও সুখ পাখির পরিচালক মোহাম্মদ রজব আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পদবঞ্চিত বেসরকারি শিক্ষার্থীদের বিক্ষোভ। জাতীয় সংসদ ভবনের এলজি হলে বিএনপির বর্ধিত সভা কাল, আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন তারেক রহমান। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল, গণবিরোধী বলছে ক্যাব, বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ প্রেস সচিবের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কুয়েট, হল ছেড়েছে শিক্ষার্থীরা, নিরাপত্তা জোরদার, হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।